আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি ফাইন বিন জামান। বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো এই ক্লাসটা বেসিক্যালি ডেডিকেটেড ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য। অ্যাজ ইউটিউবে বা আদার যেসব রিসোর্স আছে সেসব জায়গায় সাধারণত ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের সোর্সটা তুলনামূলক কম, দ্যাটস ওয়াই তারা বিভিন্ন রকম প্রবলেম ফেস করে থাকে। তো সেই চিন্তাধারা থেকে আজকে আমার এই উদ্যোগটা নেওয়া, অ্যান্ড আজকে থেকে আমি আর কি শুরু করতেছি। তো আজকে আমাদের ক্যাম্পাস সিরিজের ফার্স্ট লেকচার কোয়ালিটেটিভ কেমিস্ট্রির, এবং ফার্স্ট লেকচারটা খুবই শর্ট হবে। তো এই লেকচারটা বেসিক্যালি ডেডিকেটেড অ্যাটম অ্যান্ড রাদারফোর্ডস মডেলের উপর। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। ফার্স্টে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো অ্যাটম কি। এটা আসলে ছোটবেলার পড়া আমাদের। আহ, প্রথমে যেটা আমরা সাধারণত জানি যে জন ডাল্টন 1805 সালে আহ, একটা তত্ত্ব দিয়েছিল যে জন ডাল্টন কনসিডার দ্যাট অল ম্যাটার ওয়াজ কম্পোজড অফ স্মল পার্টিকেলস কল অ্যাটমস। হ্যাঁ, তো মানে ছোট ছোট পার্টিকেল যেগুলো এক হয়ে একটা অ্যাটম বা একটা কণা তৈরি করে, সেটা জন ডাল্টনের মতবাদ ছিল। আবার সলিড ইন্ডিভিজুয়াল পার্টিকেল ইনক্যাপেবল অফ সাবডিভিশন, মানে এই একটা যে ছোট কণা বা একটা যে ছোট পার্টিকেল, এই পার্টিকেলটাকে ছোট ছোট কোনো কণায় ভাগ করা যায় না। ধরো এইটা আচ্ছা, আমি এখানে একটু লিখি। ধরো এটা একটা কণা, এই কণাটাকে আমি ছোট ছোট কোনো কণায় ডিভাইড করতে পারবো না। এটা হলো এই লাইনটার মেন উদ্দেশ্য। থার্ড পয়েন্ট যেটা আছে, at the end of the 19th century experimental evidence shows that the atom is made of still smaller particles. 19th সেঞ্চুরিতে অর্থাৎ 90 শতকে, যেটা উনিশের শতকে যেটা আমাদের আসে, সেটা হলো যে এই যে অ্যাটমটা, এই অ্যাটমটা আরো ছোট ছোট পার্টিকেলে ভাগ করা যায়। অর্থাৎ এখানে বিষয়টা কি, জন ডাল্টন বলছিল যে অ্যাটমকে আর কোনো সাবডিভিশনে ভাগ করা যায় না। এরপরে কি হলো, 19 সেঞ্চুরিতে এসে মতবাদটা চেঞ্জ হয়ে গেল এবং বলা হলো যে এই পার্টিকেল অ্যাটম গুলাকে ছোট ছোট আরো অনেকগুলো পার্টিকেলে ভাগ করা যায়, পার্টিকেল সংখ্যা কোনো সীমা নাই। তো দে সাবঅ্যাটমিক পার্টিকেলস আর কল্ড দ্য ফান্ডামেন্টাল পার্টিকেলস। অর্থাৎ যে এই যে অ্যাটমকে ভেঙে যে আমি যে সাবডিভিশন গুলো পাচ্ছি বা সাবঅ্যাটমিক পার্টিকেল গুলো আমি পাচ্ছি, তো এগুলাকে বলা হয় ফান্ডামেন্টাল পার্টিকেলস বা মৌলিক কণা। এগুলা মৌলিক কণা আমাদের জন্য বেসিক্যালি যে তিনটা জিনিস বেশি দরকার হবে সেটা হলো ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। আরো আছে যেমন মেসন, পাইওন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো অ্যান্ড মেনি মোর। সো ওগুলা আমরা না জানলেও চলবে, বইয়ে আছে। তো তোমরা বই যখন রিডিং দেখবা, তো তখন এখান থেকে একবার দেখে নিও। আর এখান থেকে বেসিক্যালি তোমার তেমন কিছু করার নেই, শুধুমাত্র এমসিকিউর জন্য একবার জাস্ট এটা দেখে রাখতে পারো। তো আসো পরের স্লাইডে যাই। The main landmarks in evolution of atomic structure. অ্যাটমিক স্ট্রাকচার এটা জিনিসটা তো আর একদিনে আসে না, এই জিনিসটা আসছে ধাপে ধাপে বিভিন্ন রকম আহ, ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে। মানে একবার এক এক বিজ্ঞানী এক এক রকম কথা বলছেন, তার উপর থিসিস হয়েছে, দেন ওইটাকে ভুল করছে, ভুল প্রমাণিত করে আরেকটা মডেল দিছে, সেটাকে ভুল প্রমাণিত করে আরেকটা মডেল দিছে। তো এইভাবে রিভলিউশন চলতে আছে চলতে আছে। তো এরই ভিত্তিতে বিভিন্ন রকম আবিষ্কার আমাদের মাঝে আসছে। তো আমাদের এখান থেকে বেসিক্যালি যে দুই তিনটা পয়েন্ট বেশি মনে রাখার দরকার, মানে বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসটা হলো আহ, এইটা যে 1896 এ জে জে থমসন ডিসকভার ইলেকট্রন অ্যান্ড প্রোটন। অর্থাৎ 1896 এ জে জে থমসন উনি ইলেকট্রন এবং প্রোটনের আবিষ্কার করেন। এরপর যেটা সবচেয়ে বেশি দরকার, 1932 তে স্যার চ্যাডউইকস ডিসকভারি অফ দ্য নিউট্রন। অর্থাৎ চ্যাডউইকস নিউট্রনের আবিষ্কার করেন। 1909 এ রাদারফোর্ডস নিউক্লিয়ার অ্যাটম মডেল আবিষ্কার হয়। 1913 এ বোর অ্যাটম মডেল আবিষ্কার হয়। সো এই চারটা তোমরা বেশি গুরুত্ব সহকারে পড়বা। আর বাকি যেগুলো আছে এগুলো তোমরা পড়বা, একবার দেখে রাখতে পারো। বাট বেসিক্যালি এই চারটা জিনিস তোমাদের জন্য সবচেয়ে বেশি দরকার হতে পারে, সেটা হলো এমসিকিউ এর জন্য। আচ্ছা, নেক্সট পেজ যাই। এবার আসে রাদারফোর্ডস অ্যাটমিক মডেল নিয়ে। রাদারফোর্ডস অ্যাটমিক মডেলের মূল উদ্দেশ্যটা কি ছিল আসলে আমরা একবার পড়ি এটা। হ্যাভিং নোন দ্যাট অ্যাটম কন্টেন্স ইলেকট্রনস অ্যান্ড আ পজিটিভ আয়ন, Rutherford proceeded to perform experiments to know as to how and where this were located in. এখানে বেসিক্যালি যেটা আমাদের বলতে চেয়েছি এখানে, সেটা হলো যে এই যে ইলেকট্রন এবং প্রোটন বা পজিটিভ আয়ন এটা কোথায় অবস্থান করে, এটা বের করা ছিল রাদারফোর্ডস এর অ্যাটমিক মডেলের মূল উদ্দেশ্য। ঠিক আছে, তো রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের মূল উদ্দেশ্য কি ছিল, ইলেকট্রন এবং পজিটিভ আয়ন কোথায় অবস্থান করছে একটা অ্যাটমে।
দেন এবার নেক্সট আসি, ইন 1999 রাদারফোর্ড এন্ড মার্সডেন পারফর্ম দেয়ার হিস্টোরিক আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। অর্থাৎ 1999 এর রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা করে, যেটা এখন পর্যন্ত ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফেমাস এক্সপেরিমেন্ট। They dedicate a stream of very highly energetic alpha particles from a radioactive source against a thin gold foil provided with a circular fluorescent zinc sulfide screen around it. তো এখানে তারা ব্যবহার করছে কি, আলফা পার্টিকেল ব্যবহার করছে, জিঙ্ক সালফাইড ব্যবহার করছে অনুপ্রভা পদার্থ বা ফ্লুরোসেন্ট জিঙ্ক হিসেবে। ঠিক আছে, তো ওইটা কি আমি এটা তোমাকে পরে বলতেছি। তো যে জিনিসগুলো ব্যবহার করছে এই দুইটা জিনিস হলো তার ভিতর মেন, আর সাথে একটা গোল্ড প্লেট ইউজ হয়েছে। এখানে আলফা পার্টিকেলটা জানতে হবে তোমাদেরকে যে আলফা পার্টিকেলটা আসছে কোথা থেকে। আলফা পার্টিকেলটা আসছে হলো সাধারণত রেডিও অ্যাক্টিভ সোর্স থেকে। এখন রেডিও অ্যাক্টিভ সোর্স কোনগুলো হয়? রেডিও অ্যাক্টিভ সোর্স দুই প্রকার হইতে পারে, একটা হলো প্রাকৃতিক ভাবে যেটা ন্যাচারাল ক্রিয়েট হয় ন্যাচারালি, একটা হলো কৃত্রিম ভাবে বা যেটা হিউম্যান মেড। সো ন্যাচারালি ক্রিয়েট হয় যেগুলো, সেগুলোর সাধারণত 81 বা 83 থেকে আপার অ্যাটমিক নাম্বার বিশিষ্ট মৌল যেগুলো আছে, তো ওইগুলা থেকে সাধারণত আলফা পার্টিকেল রিলিজ হয়, এটা ন্যাচারালি। আর হিউম্যান মেড যেটা বা যেটা এক্সপেরিমেন্টালি মেড হয় সেটা আরো কম অ্যাটমিক নাম্বারের ইয়েগুলা থেকে হইতে পারে, অ্যাটমগুলা মানে ইয়ে মূলগুলা থেকেও আর কি তোমার হইতে পারে। তো এখানে আমাদেরকে বেসিক্যালি এই জিনিসটা জানতে হবে যে আলফা পার্টিকেলটা কি জিনিস। আলফা পার্টিকেলটা কি জিনিস? ইটস আ ডাইপজিটিভ আয়ন, ডাইপজিটিভ হিলিয়াম আয়ন। আর এখানে আমরা গোল্ড ফয়েলটা কেন ইউজ করছি এটা একটা কোয়েশ্চেন হতে পারে, জিঙ্ক সালফাইডটা কেন ইউজ করছি এটা একটা কোয়েশ্চেন হতে পারে। তো এই কোয়েশ্চেনগুলো আমরা ধাপে ধাপে পড়বো। Whenever an alpha particle struck the screen, a tiny flash of light was produced at that point. আসলে next page আসি। দেখো এবার পড়ো, Rutherford and Marsden noticed that most of the alpha particle passed straight through the gold foil and thus produced a flash on the screen behind it. This indicated that gold atoms had structure with plenty of empty space. এখানে বলছে কি আমাদেরকে ফার্স্টলি এটা বুঝতে হবে। আচ্ছা, এখানে আমি একটা ছবি নিচ্ছি, ছবিটা হয়তো কিছু অনেকটা ক্লিয়ার না, বাট হোপফুলি বোঝা যাচ্ছে। এখানে দেখো এই যে পয়েন্টটা গেছে, এটা কি ইন্ডিকেট করছে? এটা হলো একটা সোর্স অফ আলফা পার্টিকেলস, যেখান থেকে আমরা আলফা পার্টিকেলস রিলিজ করতেছি। সো এই আলফা পার্টিকেলসটা যখন রিলিজ হয়ে এখানে একটা খুবই থিন একটা জায়গা রাখছে যেটা দিয়ে আলফা পার্টিকেলটা প্রবেশ করবে। আর বাকি যে এইটা আছে, এটা হলো জিঙ্ক সালফেটের একটা যে আবরণ, এটা হলো জিঙ্ক সালফেটের একটা আবরণ মতো দেওয়া, পর্দা মতো দেওয়া। হ্যাঁ, আর মাঝখানে আমরা কি দিয়েছি? মাঝখানে দিয়েছিল গোল্ড প্লেট। এখন এই আলফা পার্টিকেলটা এসে গোল্ড প্লেটে যখন যখন এখানে তোমার বাড়ি খাচ্ছে, দেন এখান থেকে কি হবে? এখান থেকে গোল্ড প্লেট থেকে মোস্ট অফ দা আলফা পার্টিকেল এখানে স্ক্যাটার্ড হয়ে যাবে, অর্থাৎ তারা এটা ভেদ করে চলে আসবে, সরাসরি আসবে, অথবা হালকা একটু বাঁকা হয়ে যাবে, মানে গোল্ড প্লেটকে পাস করে তারা সামনের দিকে চলে যাবে। তবে কিছু সংখ্যক আলফা পার্টিকেল ডিফ্লেক্ট হবে, সেই সংখ্যাটা খুবই কম। দেখো, কিছু সংখ্যক আলফা পার্টিকেল ডিফ্লেক্ট হবে, খুবই কম সংখ্যক ডিরেক্টলি ব্যাক করবে, ডিরেক্টলি যে পথে আসছে ওই পথে ব্যাক করবে। এখন আসো, এটা কত মানে কেমন অ্যামাউন্টটা হয়? সেটা হলো 20,000-এ একটা এরকম হয়, 20,000টা আলফা পার্টিকেল রিলিজ করলে তার থেকে একটা হলো এরকম হয়। So tiny flashes were also seen in other portions of the screen, sometime in front of the gold foil. This showed that gold atoms deflected or scattered alpha particles through large angles so much so that time of this bounced back to the source. এখন দেখো, এই যে আলফা পার্টিকেলটা যখন মানে গোল্ড প্লেটটা ভেদ করে চলে আসতেছে, তখন কি এটার মানে বেশিরভাগ আলফা পার্টিকেল গোল্ড প্লেট ভেদ করে চলে আসতেছে। এর মানে কি? অ্যাটমের বেশিরভাগ জায়গায় ফাঁকা, ঠিক আছে, অ্যাটমের বেশিরভাগ জায়গায় ফাঁকা, এই কারণে এটা সোজাসুজি বের হয়ে আসতে পারতেছে। কিছু সংখ্যক মানে খুবই সেন্ট্রাল থেকে কিছু সংখ্যক রে ডিফ্লেক্ট হচ্ছে। এটা রিজন কি? সেন্ট্রালে তার মানে পজিটিভ আয়ন আছে। কেন?
কেন পজিটিভ আয়ন আছে? অল আলফা পার্টিকেল হলো ডাই পজিটিভ মিডিয়াম আয়ন। দ্যাট মিনস তোমার তখনই এটা ডিফ্লেক্ট হবে যখন পজিটিভ পজিটিভ রিয়াক্ট করবে। পজিটিভ পজিটিভ রিয়াক্ট করলেই তো এটা ডিফ্লেক্ট হবে, তাই না? তো আর পজিটিভ নেগেটিভ করলে তো তখন সেটা অ্যাট্রাক্ট হয়ে যাবে, তো তখন তো এটা হবে না। তো ওইখানে পজিটিভ আছে দেখি এই পজিটিভ আয়নটা ডিফ্লেক্ট করছে। সো আমরা কি বলতে পারি যে অ্যাটমিক সেন্টারে পজিটিভ আয়ন থাকে এবং নিউট্রন থাকে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন সেন্টারে থাকে। এবং আরেকটা জিনিস আমরা যেটা পাই সেটা হলো যে ইলেকট্রনগুলা অরবিটালে ঘুরতে থাকে। এখানে একটা ব্যাপার আছে, সেটা আমরা পড়ি। রাদারফোর্ড মডেলের মেন উদ্দেশ্যটা কি, এই অবজারভেশনগুলোর উপর বেস করে রাদারফোর্ড 3টা স্টেটমেন্ট দেয়। এই 3টা স্টেটমেন্ট আমি খুব শর্টে লিখছি, তোমরা বই থেকে দেখে নিবে একবার। স্টেটমেন্ট এই 3টা হলো মূল কথা, মূল কথাগুলো লিখলে তোমার মোটামুটি মার্ক চলে আসবে। তো মূল কথাটা কি, atom has a tiny dense central core of the nucleus which contains practically the entire mass of the atom, leaving the rest of the atom almost empty। মানে যেহেতু পজিটিভ আয়ন এখান থেকে ডিফ্লেক্ট করতেছে, দ্যাট মিন্স কি ওই যে সেন্টারে সেন্টারে তোমার নিউক্লিয়াসটা আছে, সেন্টারে নিউক্লিয়াসটা আছে এবং অ্যাটমের মোস্ট অফ দ্য ম্যাসই, মানে টোটাল ম্যাসই ধরতে গেলে ওইখানেই আছে। ইলেকট্রনের ম্যাস কিন্তু খুব বেশি না, ইলেকট্রনের ম্যাস কিন্তু খুবই কম, খুবই কম। একটা অ্যাটমের ম্যাস বেসিক্যালি কাউন্ট হয় শুধুমাত্র প্রোটন আর নিউট্রনের ম্যাসের উপর বেস করে। সো এখান থেকে আমরা বলতে পারি যে entire mass of the atom is in nucleus and leaving the rest of the atom almost empty। সেকেন্ড পয়েন্টে কি আসছে, the entire positive charge of the atom is located on the nucleus। মানে এখানে পুরো পজিটিভ চার্জ, একটা অ্যাটমের পুরো পজিটিভ চার্জ নিউক্লিয়াসে লোকেট করতেছে। রিজন কি, ওই যে বললাম আলফা পার্টিকেল আর ডাই পজিটিভ হিলিয়াম আয়ন, তো পজিটিভ পজিটিভ ডিফ্লেক্ট করতেছে। দ্যাটস হোয়াই এটা কি, এটা হলো টোটাল পজিটিভ আয়ন নিউক্লিয়াসে রয়েছে। while electrons are distributed in vacant space around। আর ইলেকট্রনগুলো কি করতেছে, এই অ্যাটমের চারপাশে যে খালি জায়গা আছে সেই খালি জায়গাতে ডিস্ট্রিবিউট হয়ে আছে। ওকে, থার্ড পয়েন্টে আসো, the electrons are moving in orbits or closed circular paths around the nucleus like planets around the sun। এখানে হলো এই রাদারফোর্ডের মডেলের যে অপর নামগুলো আমরা পড়ছি ওইগুলার একটা কনসেপ্ট চলে আসে, যে এটাকে সাধারণত তারা সূর্যের সাথে তুলনা করছে। এখন সূর্যের সাথে তুলনা করার রিজন কি, সূর্যের চারিদিকে পৃথিবী সহ আরো যে 8টা গ্রহ ঘুরতেছে, আরো অসংখ্য উপগ্রহ এটা সেটা ঘুরতেছে। সো সেম ভাবে অ্যাটমের সেন্টার আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে। এই এর উপর ভিত্তি করে এটা বলা হয়, এটাকে সোলার সিস্টেম মডেলও বলা হয় বা প্লাম পুডিং মডেল বলা হয় অথবা সোলার সিস্টেম মডেল বলা হয়। বেসিক্যালি এটা সোলার সিস্টেম মডেল বলে বেশিরভাগ মানুষ চিনে। তো তোমরা এটা ভালো মতো মনে রাখো, এই পয়েন্টটা বেশ ইম্পর্টেন্ট। তো আসলে নেক্সটে আসি। আচ্ছা, এখন আসলে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের উইকনেস। ওনার যে উইকনেসটা, প্রথম যে উইকনেসটা ছিল সেটা হলো, দেখো উনি কি বলছে যে নিউক্লিয়াস সেন্টারে আছে আর ইলেকট্রনগুলা চারদিকে খালি স্পেসে ঘুরতে আছে। তো ওনার স্টেটমেন্টের হিসাব যদি আমরা করি সেটা হলো ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির উপর সাথে যদি তুলনা করি সেখানে ভুল হবে। কেন ভুল হবে, রাদারফোর্ড যেটা বলছে সেই হিসাব করলে ইলেকট্রনগুলা এখানে আমি শর্টে এঁকে দেখাই, ইলেকট্রনগুলা এই এই ধরো এটা অ্যাটমের চারপাশে যে ইলেকট্রনগুলা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এটা শক্তি হারাবে, শক্তি হারাতে হারাতে এক পর্যায়ে এটা স্পাইরালি ঘুরবে, এক পর্যায়ে এটা সেন্টারে এসে পতিত হবে। দ্যাট মিন্স কি, পড়ো, the assumption that electrons were orbiting around the nucleus were unfortunate। According to the classical electromagnetic theory, if a charged particle accelerates around an oppositely charged particle, the former will radiate energy। If an electron radiates energy, its speed will decrease and it will go into spiral motion। মানে যখন ইলেকট্রনগুলা ঘুরতেছে ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী তখন সে এনার্জি রেডিয়েট করবে, যখন সে এনার্জি রেডিয়েট করবে তখন তার স্পিড কমতে থাকবে, তখন সে কি করবে, স্পাইরালি ঘুরতে থাকবে, ফাইনালি ফলিং ইনটু দ্য নিউক্লিয়াস, এবং ফাইনালি সে কি করবে, নিউক্লিয়াসে পতিত হবে। দিস ডাজ নট হ্যাপেন অ্যাকচুয়ালি। এটা কি আসলে হয়? এটা যদি আসলে হইতো তাহলে কি কোনো অ্যাটমের অস্তিত্ব থাকতো? মানে এগুলো তো আসলে টিকতোই না, তাই না? তাহলে এটা কিন্তু আসলে হচ্ছে না।
সো এটা হলো ওয়ান অফ দ্য মেজর উইকনেস অফ রাদারফোর্ড মডেল, যেটার উপর বেস করে পরবর্তীতে বোর তার মডেল আনছে। বোরের মডেল আমরা নেক্সট লেকচারে ডিসকাস করব। আরো বেশ কিছু উইকনেস আছে, লিমিটেশন আছে, সেগুলো তোমরা বই থেকে দেখে নিতে পারো, বাট মেন উইকনেস যেটা সেটা হলো তোমার এইটা। আচ্ছা, এখান থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে, সেটা হলো যে ওয়াই আর আলফা পার্টিকেলস ইউজড ইন রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। তো এখানে আমি একটা শর্টে তোমরা কিভাবে আনসার করবে, এই কোয়েশ্চেনগুলো বেসিক্যালি 4 নম্বরে আসতে পারে। তো এই কোয়েশ্চেনগুলো যেভাবে আনসার করবে এরকম একটা ফরম্যাট আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা এটা আমি জাস্ট বলে দিই যে রাদারফোর্ড এক্সপেরিমেন্ট আলফা পার্টিকেল ইউজ করছি, কারণ আলফা পার্টিকেল একটা ডাইপজিটিভ হিলিয়াম আয়ন, এবং এটা তোমার খুবই, এই যে এখানে দেখো এখানে লেখাই আছে দে আর রিলেটিভলি ম্যাসিভ এন্ড পজিটিভলি চার্জ, অ্যাজ তোমার নিউট্রনকে সরি নিউক্লিয়াসকে ডিটেক্ট করতে তোমার পজিটিভ চার্জ চার্জ প্রয়োজন। সো এখানে এটা পজিটিভ চার্জ, সাথে এটার তেমন বেশি কোনো ম্যাস নাই, মানে খুবই কম ম্যাস এর, দ্যাটস ওয়াই আমরা এই আলফা পার্টিকেলটা ইউজ করছি। তো এখানে আর বাকি কথাগুলো জাস্ট একটু ডিসকাস করা আছে, এটা করে নিও তোমরা। স্লাইড আমি ফেসবুক গ্রুপে দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে স্লাইড কালেক্ট করে নিও। তো এই হলো ব্যাপার। আর এরপর তোমার জন্য কিছু টাস্ক থাকবে, সেটা হলো যে ওয়াই আর জিঙ্ক সালফাইড ইউজড ইন দ্য রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। ফার্স্ট কোয়েশ্চেন, এটা তোমরা বুঝতে পারছো রিজনটা কি। মেইন রিজনটা হলো এটা একটা ফ্লোরোসেন্ট সাবস্টেন্স। জিঙ্ক সালফাইড কি ফ্লোরোসেন্ট সাবস্টেন্স। এবার সেকেন্ড কোয়েশ্চেনটা আসে, হোয়াট আর দ্য সোর্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আলফা পার্টিকেল। দেন আলফা পার্টিকেল কি জিনিস, ডাইপজিটিভ হিলিয়াম আয়ন, এটা কোথা থেকে রেডিয়েট হয় এটা লিখবা। তারপর এটার স্পিড কত, দেন এটার ম্যাস কত, এগুলো লিখবা জাস্ট। দেন থার্ড কোয়েশ্চেন আসি, প্রুভ দ্যাট এভরি অ্যাটম হ্যাজ পজিটিভলি চার্জড নিউক্লিয়াস এট ইটস সেন্টার। এটা তোমাদের হোম টাস্ক থাকলো, তোমরা এটা করে ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, সেখানে অবশ্যই আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ তোমরা আমার ভিডিওকে পছন্দ করতেছো বা ভিডিওর কোনো আপডেটেশনের দরকার হয়, দেন তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাইতে পারো, অথবা পরবর্তীতে আরো এরকম ভিডিও পাইতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড স্টে টিউনড, স্টে উইথ আস। থ্যাংক ইউ।